এই প্রশ্নটা তো আমার, এই যে আমাকে একটু আগে একটা প্রশ্ন করেছেন না আমার একটা স্ট্যাটাস নিয়ে, ওটা নিচে দেখবে না, যদি 10,000 কমেন্ট করে থাকে তাহলে অন্তত 6,000 পাবেন গালিগালাজ। এগিয়ে আছে কারা? তো সেটা যদি হয়ে থাকে কোন পক্ষ তাহলে এই এগিয়ে আছে? 6,000 লোক, এই 6,000 লোক কি, আমি আরেকদিন আপনাকে বলেছিলাম ওই 6,000 কি আমাদের লোক আমাকে গালিগালাজ করেছে? এটি অনেক ফেক আইডিয়া। এবং গ্রামগঞ্জে আমরা থাকি তো, গ্রামগঞ্জে দেখতে পাই এরকম বিভিন্ন লোক যাদেরকে পাবলিকলি মানুষ চিনে, টকশোর কারণে চিনে, রাজনীতির কারণে চিনে, অন্য যে কোনো কারণে চিনে, তাদের কোন একটা বিষয়ের উপরে নানান মন্তব্য করাটাকে কেউ হিরোইক মনে করে এবং একই ব্যক্তির 8টা 10টা 15টা পর্যন্ত আইডিয়া নিয়ে দেখেছি গ্রামগঞ্জে। এবং এরকম লোক আছে যারা সারা রাত জাগ্রত থেকে এই কাজই করে, শুধু খুঁজে বেড়ায় কার এখানে কমেন্ট করা গেল, কোথায় সবচেয়ে খারাপ শব্দ ব্যবহার করা গেল, কোন খারাপ শব্দটা ব্যবহার করলে ওই ব্যক্তি সবচেয়ে বেশি উত্তপ্ত এবং বিরক্ত হবেন, এটার একটা প্রতিযোগিতা আছে। এবং এগুলোকে আপনি দলীয় সাথে সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করাটা কঠিন। এবং এগুলোর সঙ্গে অনেকের মধ্যে এক ধরনের প্রবণতা আছে, এই প্রবণতাটা দলমতের বাইরে আছে। তারপরেও আমি সবসময় মনে করি কোন দলের, কোন পক্ষের, কোন মানুষের এই সোশ্যাল মিডিয়াকে আনসোশ্যালি ব্যবহার করা উচিত না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। দিয়েছিলাম একবার একটা যে ইজ দ্য সোশ্যাল মিডিয়া আসলে সোশ্যাল নাকি আনসোশ্যাল? কোন ক্ষেত্রে আনসোশ্যাল ডিক্লেয়ার করা হয়, এটা এন্ডোর্স করার মতো নয়। একদমই তাই। আমরা আশা করি যে আপনারা যারা সব দলেরই যারা নেতা আছেন তারা এই বিষয়ে কথা বলবেন, যেভাবে বলছেন আরো বলবেন, ইন্সপায়ার করবেন, কারণ আমরা একটা সুস্থ সমাজে বসবাস করতে চাই। একটি ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আমরা দেখলাম যে আজকের যে সমাবেশ হয়েছে, 8 দলের সমাবেশ থেকে বেশ কয়েকটি মন্তব্য এসেছে। তার মধ্যে একটি হচ্ছে যে জামাতের নায়েবে আমির মুজিবুর রহমান তিনি বলেছেন এই দেশে মানুষের নয় আল্লাহর ও কোরআনের আইন চলবে, তিনি স্পষ্ট করে এই কথাটি বলেছেন। এবং আরেকটি কথা বলেছেন, সামনের নির্বাচনের হবে আদর্শের লড়াইয়ের নির্বাচন, এখানে জাতীয়তাবাদ জিতবে নাকি ইসলাম জিতবে সেই প্রশ্নটিও সামনে এসেছে। আমি একটু জানতে চাইছি, আপনারা তো হিন্দু প্রার্থীকেও নমিনেশন দিয়েছেন, এখন ইসলাম কায়েমের জন্য কি এই হিন্দু প্রার্থীও লড়াই করবে আপনাদের সাথে, সেই আকাঙ্ক্ষা থেকেই আপনারা দিয়েছেন নাকি আসলে? দেখুন, আপনি দেখলে বুঝতেই পারবেন জামাত ইসলামী একটা ইনক্লুসিভ রাজনৈতিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য চেষ্টা করছে। পলিসিগত দিক থেকে ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলকে সাথে নিয়ে কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ আইডিয়া ডেভেলপ করা, এবং এই ক্রিয়েটিভ ইনোভেটিভ আইডিয়া ডেভেলপ করার ক্ষেত্রে নিশ্চয়ই কোনো ধর্মের মানুষকে আপনি আগে থেকে বাদ দিয়ে এটি করতে পারবেন না, কোনো গোষ্ঠীর মানুষকে বাদ দিয়ে করতে পারবেন না, কোনো বর্ণের মানুষকে বাদ দিয়ে করতে পারবেন, কিংবা কোনো এথনিক মাইনরিটি কে বাদ দিয়েও আপনি করতে পারবেন। এবং সেই কাজটি জামাত ইসলামী করার চেষ্টা করছি। আমি মনে করি দিস ইজ ভেরি পজিটিভ থিঙ্কিং, ভেরি গুড অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে উইথ এ ভেরি বিগ ডাইমেনশন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই বৈচিত্র্যকে ওয়েলকাম করাটা আমি মনে করি দিস ইজ প্রোগ্রেশন, এবং এটার নামই প্র্যাগমেটিজম। এই প্র্যাগমেটিজমের জায়গা থেকে আমি ভালো চোখে দেখি। ঠিক আছে, আপনি আর যে অংশটুকু আপনি, হ্যাঁ প্লিজ গো অ্যাহেড। আপনি থামিয়ে দিয়েছেন কোন জায়গায় কিছু একটা বলতে চাচ্ছিলেন। আমি যে প্রশ্নটি জানতে চেয়েছিলাম যে আমার দ্বিতীয় প্রশ্নটি আপনারা করি, যে আপনাদের নেতা যেভাবে বললেন যে এই দেশে মানুষের নয় আল্লাহর ও কোরআনের আইন চলবে, তাহলে কি এবারে নির্বাচনে জামাত ইসলাম যদি বিজয়ী হয় তাহলে জামাত সহ যে 8 দল জোট বিজয়ী হলে সেখানে ইসলামী শাসন কায়েম করার ঘোষণাটাই দিয়েছেন, সেটাই আমরা ধরে নেব কিনা? ধরুন, আমরা কিন্তু একটা ডেমোক্রেটিক প্রসেস, ইলেকশনটা সামনে আসছে, এটা তো ডেমোক্রেটিক প্রসেসে আমরা অংশ নেব। এখন জনগণ কাকে সাপোর্ট করবে এটার উপর নির্ভর হবে কার কি পলিসি হবে। জামাত ইসলামী যে ধরনের ইনক্লুসিভ কিংবা যে ধরনের বক্তৃতা দিচ্ছেন জামাত নেতৃবৃন্দ, এটা যদি জনগণ এটাকে অ্যাকসেপ্ট না করে তাহলে তো কিছুই করার করণীয় নাই। আবার জনগণ যদি অ্যাকসেপ্ট করে তাহলে নিশ্চয়ই নীতি এবং পদ্ধতির ক্ষেত্রে সকল দলগুলো পার্লামেন্ট ডিবেটের মাধ্যমে আইন প্রণয়ন করার চেষ্টা করবে। তার মধ্যে দেখতে পাবেন বাংলাদেশে আইনগুলো মোটা দাগে ইসলামের সঙ্গে কন্ট্রাডিক্টরি, এরকম আইন আপনি খুঁজে পাবেন না। দিস ইজ রেয়ারেস্ট ইন দ্য রিয়ালিটি।
আমরা এগুলো নিয়ে রিসার্চ করেছি, অবজেক্টিভ রিসার্চ করেছি, এবং সিনিয়র আইনজীবী জাজের সহ আমরা রিসার্চ করেছি যে আসলে বাংলাদেশের আইনের মধ্যে আনইসলামিক কি আছে। এইগুলো ওই অর্থে না। যদি তাই হয় তাহলে বাড়তি করে এই ঘোষণা দেওয়ার কি দরকার আছে? যদি তাই হয় তাহলে বাড়তি করে এই ঘোষণা দেওয়ার কি দরকার আছে যে শরিয়া আইন কায়েম হবে? আমি বুঝতে পারিনি আপনার কথা। মানে আপনি যেটা বলছেন যে বাংলাদেশের এমন কোনো আইন নাই যেটা ইসলাম বিরোধী আইন, যেটা সাংঘর্ষিক আইন, এরকম কোনো আইন নেই আপনি বলছেন। যদি সেটাই হয়ে থাকে তাহলে জামাতের নেতাদের এই যে ঘোষণাটি আসছে যে এবার যদি তারা বিজয়ী হয় তাহলে আল্লাহর এবং কোরআনের আইনে দেশ চলবে, এই ঘোষণাটি দেওয়ার প্রয়োজনীয়তা কেন আসছে, এই প্রশ্নটি রেখেছি আমি। দেখুন, বাংলাদেশের সোসাইটিতে আমার বিবেচনায় সবচাইতে বড় প্রবলেম হলো ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, এবং তার সাথে বড় সমস্যা হলো দুর্নীতি। এই দুটো জিনিস যদি কেউ অ্যাড্রেস করতে পারে, ইসলামিক কনসেপ্টকে সামনে রেখে অ্যাড্রেস করতে পারে দুর্নীতির প্রশ্নটা, এবং ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতার প্রশ্নটা, তাহলে আমরা ইংরেজিতে যেটাকে বলতেছি লিমিটেড গভর্নমেন্ট, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, এটা পরিপূর্ণভাবে বাস্তবায়িত করা সম্ভব। তিনি হয়তো টেকনিক্যাল টার্ম এটাই ব্যবহার করেছেন, কিন্তু আমার মনে হয় এই করাপশনের জায়গাটাকে যদি অ্যাড্রেস করা যেত ইন এ ভেরি ট্রান্সপারেন্ট মেকানিজম ক্রিয়েট করে, এবং যেটা নাকি ইসলামেও সাপোর্ট করে, নর্মাল ল সাপোর্ট করে, কোরআনিক ল সাপোর্ট করে, এবং ট্রেডিশনাল ওয়েস্টার্ন সিভিলাইজ নর্মস এগুলোকে সাপোর্ট করে, কিন্তু আমাদের দেশে এগুলো ডিসফাংশনাল, প্রসেসটা ডিসফাংশনাল। এই প্রসিডিউরাল জায়গা থেকে যদি ডেভেলপ করা যেত জবাবদিহিতার পার্ট পেতে, তাহলে আমিত্ববোধ আর রাজনৈতিক নেতৃবৃন্দের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ার যে একটা কালচার তৈরি হয়েছে, এগুলো একটা জবাবদিহি মেকানিজম। আচ্ছা, ধন্যবাদ করতে পারলেই মনে হয় ভালো হবে কিছু, এবং সেটাকেই পৌরাণিক দৃষ্টিকোণ থেকে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট।